সকালবেলা খবরের কাগজের পাতায় খবরের হেডিং, ধর্ষিত ধর্ষক। মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। কাগজের সমস্ত সংস্করণ শেষ। ট্রেনে, বাসে, অফিসে, রেস্তোরাঁয়, এমনকি সেরেস্তাতেও ওই একই আলোচনা। হবে তো, এ তো উলট পুরাণের গল্প। কাগজের পাতায় প্রায় প্রতিদিনই প্রকাশিত হয় ধর্ষিতার লাঞ্ছনার খবর। আর আজ কিনা পুরো উল্টো কেস। ধর্ষক লাঞ্ছিত, তিনজন ধর্ষক ধর্ষিত হয়ে হাসপাতালে ভর্তি, তাও কিনা একটি মাত্র সুন্দরী তরুণীর হাতে, যার নাম লীলাবতী। ঘটনাটা শোনার জন্য উদ্গ্রীব সবাই, রটেও যাচ্ছে চারিদিকে, তবে বিভিন্নভাবে। কথায় আছে, গল্পের গরু গাছে ওঠে। লীলাবতী সমাদ্দার। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সমীরণ মণ্ডলের লেখা গল্প লীলাবতী। ধর্ষিত ধর্ষক নিয়ে কাহিনী লীলাবতী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প লীলাবতী। লীলাবতী সমাদ্দার, তবে আশেপাশে সবাই লীলাবতী সমজদার বলেই জানে। বাবা মায়ের একমাত্র সন্তান, বছর 30-এর কাছাকাছি বয়স, এখনো অবিবাহিত। মা বাবা দুজনেই চলে গেছেন উপরে। নিজের বলতে কাঠা 2 জায়গার উপর 3 কামরার একখানা বাড়ি। একাই থাকে লীলাবতী। বিএ পাশ করার পর কলকাতার কোনো এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। চেহারা মজবুত, দেখতেও বিশেষ খারাপ নয়। তাছাড়া বর্তমান আধুনিক প্রসাধনের সুবাদে ঘষে মেজে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে সে। পুরুষের চোখে তো বটেই, সেই সঙ্গে ওর সমবয়সী মেয়েদের কাছেও। বাড়ি মফস্বলে, তবে মফস্বল হলেও এলাকায় লোকবসতি খুব একটা কম নয়। ইদানিং বেশ কিছু ফ্ল্যাট বাড়িও গড়ে উঠেছে এলাকায়। লীলাবতীর বাড়ির পাশে জমিটাও একটা নতুন ছোট ফ্ল্যাট বাড়ির কাজ চলছে। যে প্রমোটার কাজটা করছেন তিনি লীলাবতীর কাছেও এসেছিলেন, প্রস্তাব রেখেছিলেন লীলাবতীর বাড়িটা ভেঙে পাশের জমির সঙ্গে বড় ফ্ল্যাট করবার। কিন্তু লীলাবতীর শর্ত প্রমোটার মেনে নিতে পারেননি। তাই নিয়ে ঝামেলাও কম হয়নি। প্রমোটার শাসিয়েছিলেন লীলাবতীকে, কিন্তু লীলাবতী তাতেও ভয় পায়নি। অবশ্য পরে সবকিছু মিটে গিয়েছিল, মানে মিটিয়ে নিয়েছিলেন প্রমোটার। তারপর কাজ চলছে তো প্রায় 2 বছর। যেসব মিস্ত্রিরা কাজ করছে তাদের 2-1 জনের সঙ্গে আলাপও হয়েছে লীলাবতীর। লীলাবতী নিজের বাড়িতে ছোটখাটো কিছু কাজও ওদের দিয়েই করিয়ে নিয়েছে। মিস্ত্রিরা সবাই মুর্শিদাবাদের মানুষ। আনসার আলী ওদের হেড মিস্ত্রি, বেশ দশাসই চেহারা, বছর 36-এর আশেপাশে বয়স। তার সঙ্গেও কথা হয়েছে লীলাবতীর। কথাবার্তা বেশ ভদ্র মানুষটার, তাই যাতায়াতের পথে যখনই দেখা হয় সাধারণ কথাবার্তা হয়েই থাকে। আনসার আলী লীলাবতীকে দিদিমণি বলে, আর লীলাবতী আনসারকে বলে আলী দাদা। অন্য মিস্ত্রিদেরও লীলাবতীর মুখ চেনা হয়ে গেছে, কিন্তু 1-2 জন ছাড়া সকলকে সেইভাবে নামে নামে চেনা হয়ে ওঠেনি। ওদের মধ্যে একজনই কেবল হিন্দু,
মদন পোদ্দার। বয়সে সেই বোধহয় সবার বড়। মাঝে মাঝে সেই লীলাবতীর বাড়িতে যায় প্রয়োজনে বা অপ্রয়োজনে। লীলাবতীও পছন্দ করে লোকটাকে। মিস্ত্রিরা সকলেই ওকে কাকা বলে। লীলাবতীও ডাকে মদন কাকা বলে। ঘরে ভালো কিছু খাবার বেশি হলে মদন কাকাকেই ডেকে দিয়ে দেয় সে। শৌখিন মানুষ লীলাবতী। একতলা বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছুটির দিনে ছাদে লাগানো ফুল গাছে জল দেয় লীলাবতী। মিস্ত্রিরা দেখে রং বেরঙের গাছ আর ফুলে ভরা ওর ছাদ। একজন মালি ছাড়া দুজন কাজের মাসি আছে। তারা নিয়ম করে যত্ন নেয় বাগানের। 2 বছরের বেশি সময় ধরে ফ্ল্যাট বাড়ির মিস্ত্রিরা ওকে দেখছে। বাড়ি তৈরির শুরু থেকে সেই তাঁবু গেড়ে বসেছিল ওরা। তারপর একতলার ছাদ গড়ে তাঁবু ভেঙে তার নিচে চলে এসেছে। এখন 4 তলায় ছাদের কাজ হচ্ছে। তখন থেকেই আছে সবাই। একা অত বড় বাড়িটাতে থাকে মেয়েটা। বিশেষ কোনো বেটা ছেলেকে আসতে দেখেনি কেউ। ভালো সাজগোজ করে রোজ অফিসে যায়, আবার ফিরেও আসে। কখনো কখনো অনেক রাত হয়, তবে ঘরে ফেরে না এমন খুব একটা হয় না। মিস্ত্রিরা সবই দেখে। তাদের মধ্যে কথাও হয় লীলাবতীকে নিয়ে। কেউ কেউ মদন কাকাকে বলে, কি গো কাকা, মেয়ের বিয়ে দেবে না? দেখো না আমাদের কাউকে পছন্দ হয় কিনা। মদন কাকা জবাব দেয় না, শুধু হাসে। রাত 3টে নাগাদ ফোন এসেছিল থানার ল্যান্ডলাইনে। মহিলা কণ্ঠ। লীলাবতীর বাড়ির ঠিকানা দিয়ে বলেছিল তার খুব বিপদ। কিছু দুষ্কৃতী লীলাবতীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ যেন তাড়াতাড়ি চলে আসে। ফোন পাওয়ার পর তড়িঘড়ি থানার ডিউটি অফিসার তার দলবল নিয়ে পৌঁছে গিয়েছিল লীলাবতীর বাড়িতে। কিন্তু লীলাবতীকে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল লীলাবতীর 3টে ঘরে 3 জনকে, বাবর আলী, মন্টু শেখ আর আনসার আলী। 3 জনই 3 ঘরের বিছানায় বিবস্ত্র অবস্থায় শুয়েছিল, অপ্রকৃতিস্থ অবস্থায়। রক্তে ভিজে যাচ্ছিল ওদের বিছানা, কিন্তু চিৎকার করার বা উঠে দাঁড়াবার ক্ষমতা নেই শরীরে। গোটা শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। শুধু 3 জনেরই যৌনাঙ্গে একই রকম ভাবে ক্ষত, সেখান থেকেই ঝরছে রক্ত। আনসার আলীর অবস্থা আরো খারাপ। তার শুধু ক্ষতই নয়, পুরোটাই কাটা। বাড়ির কোথাও সেটা খুঁজেও পাওয়া যায়নি। বাড়ির কোনো জিনিসপত্র অগোছালো হয়নি। যা যেভাবে সাজানো গোছানো ছিল সবই সেভাবেই আছে বলে মনে হলো। শুধু লীলাবতী নেই। পুলিশ 3 জনকেই অ্যারেস্ট করে, কিন্তু থানায় নয়, নিয়ে যায় হসপিটালে। সিল করে দেয় লীলাবতীর বাড়ি। খবর নিয়ে জানতে পারে 3 জনের মধ্যে আনসার আলী পাশের নির্মীয়মান ফ্ল্যাটের হেড মিস্ত্রি। বাকি 2 জন, বাবর আলী আর মন্টু শেখ, মিস্ত্রিদের বা এলাকার কেউ নয়, বহিরাগত। ওই দিন রাতে আনসার আলীর আমন্ত্রণে ওরা এসেছিল খাওয়া দাওয়া করতে। সেদিন ছিল রবিবার। সকাল থেকে সারাদিন জোর কদমে কাজ হয়েছে ফ্ল্যাটে। 4 তলায় ছাদ ঢালাইয়ের কাজ। আনসার আলীদের শেষ কাজ। বড় ঢালাই মেশিন এসেছে। সোমবার থেকে ওদের ছুটি। এরপর অন্য মিস্ত্রিরা আসবে ফ্ল্যাট ফিনিশিংয়ের জন্য। তাই কাজ শেষে অঢেল খাওয়া দাওয়ার ব্যবস্থা। মাছ, মাংস, মদ কোনো কিছুর অভাব রাখেননি প্রমোটার বাবু। আনসার আলীর কাজে তিনি খুব খুশি, তাই বিদায়কালে এই ব্যবস্থা। সেই খাওয়াতেই বাবর আর মন্টু ছিল আনসার আলীর অতিথি। ওরাও খেয়েছে পেট পুরে, তবে মাছ মাংসের থেকে মদই বেশি। পরে ফরেনসিক দল এসেছে লীলাবতীর বাড়িতে। শিল খুলে নমুনা সংগ্রহ করেছে তারা।
কিন্তু বাথরুমের হ্যাঙ্গারে লীলাবতীর একটা রক্তমাখা বাহারি রাত্রিকালীন পোশাক ছাড়া তেমন সন্দেহজনক কিছুই তারা পায়নি। লীলাবতীর অনেক খোঁজ খবর নিয়েছে পুলিশ, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। এমনকি অফিসে খবর নিয়েছে, তাতেও লাভ হয়নি। মিস্ত্রিদের প্রত্যেককে এক এক করে থানায় এনে পৃথক বয়ান নিয়েছে পুলিশ। কেউ কিচ্ছু বলতে পারেনি। শুধু মদন কাকা বলেছে তার অপরাধের কথা। বলেছে গভীর রাতে আনসার তাকে ঘুম থেকে তুলে লীলাবতীর বাড়িতে নিয়ে যায়। পেট খারাপের ওষুধের জন্য লীলাবতীকে ডাকতে বলে। লীলাবতী সাড়া দিয়ে একটু অপেক্ষা করতে বলে। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে মদন কাকাকে চলে যেতে বলে ওরা। আর ওরা যে এখানে এসেছে সেটা কাউকে জানালে লাশ ফেলে দেওয়ার হুমকি দেয়। মদন কাকা ভয়ে চলে আসে। পুলিশ জানতে চায় ওই 3 জন ছাড়া দলে আর কেউ ছিল কিনা। মদন কাকা বলে, না, আর কাউকে তো দেখিনি। বারবার জেরা করা হয়েছিল বাবর আলী, মন্টু শেখ আর আনসার আলীকে। তারা কেউই লীলাবতীর সন্ধান দিতে পারেনি, শুধু নিজেদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। আর বলেছে ধর্ষণ করতে এসে তারাই মেয়েটার কাছে ধর্ষিত হয়ে গেছে। মেয়েটা তাদের যৌনাঙ্গ নিয়ে ইচ্ছে মতো যা খুশি করেছে। তারা প্রতিবাদ করতে চাইলেও তা করতে পারেনি, কারণ সেই শক্তি তাদের শরীরে ছিল না। পুলিশ বিস্মিত হয়েছে। এমন ঘটনা তাদের কাছে এই প্রথম। তাই জানতে চেয়েছে কি করে সম্ভব হলো সেটা। ওরা 3 জনই বলেছে সেদিন রাতের ঘটনার কথা, এবং 3 জনের মুখ থেকে শোনা গেছে একই গল্প। দরজা খুলতেই ওরা 3 জনেই ঢুকে পড়েছিল লীলাবতীর ঘরে। জোর করে ঘরের মেঝেতে চেপে ধরেছিল লীলাবতীকে। লীলাবতী প্রথমে চমকে গিয়েছিল, চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু করেনি। শুধু বলেছিল, আলী দাদা, তুমি? আনসার আলীর চোখে তখন লালসার আগুন জ্বলছিল। সে কোনো উত্তর দেয়নি, বরং মুখ চেপে ধরেছিল লীলাবতীর। লীলাবতী আস্তে করে হাত সরিয়ে দিয়ে বলেছিল, জোর করবার দরকার নেই দাদা, তোমরা যা বলবে আমি সব মেনে নেব, তবে একসাথে নয়, কিন্তু পৃথকভাবে আর আলাদা ঘরে। আরও বলেছিল বিছানায় যাওয়ার আগে 3 জনকে ওষুধ খেতে হবে, এবং ও নিজেও ওষুধ খাবে। তাতে নাকি দৈহিক মিলনে বেশি আনন্দ পাওয়া যাবে, আর গর্ভধারণের ভয়ও থাকবে না। সেই মতো লীলাবতীর সঙ্গে ওরা ওষুধ খেয়েছিল আর রাজি হয়েছিল আলাদা ঘরে যেতে। কিন্তু ওষুধ খাওয়ার একটু পরেই ওরা শরীরের ক্ষমতা হারিয়ে ফেলে। বিছানা থেকে ওঠার বা কথা বলার ইচ্ছেটুকুও ছিল না ওদের। একটা অদ্ভুত নেশায় শরীরে কেটে যাওয়ার যন্ত্রণাও অনুভূত হয়নি। লীলাবতী কথা রেখেছিল। একটু সময় নিয়ে রাত্রিকালীন বাহারি পোশাক পরে প্রথমে ঢুকেছিল আনসার আলীর ঘরে। তারপর এক এক করে বাবর আলী আর মন্টু শেখের ঘরেও এসেছিল। ইচ্ছে মতো খেলেছিল ওদের সঙ্গে। তারপর কখন যে কি ঘটে গিয়েছিল ওরা জানে না। যখন ভালো করে চেতনা ফিরল তখন ওরা হসপিটালের বিছানায়। লীলাবতীর হদিশ আর মেলেনি। তবে পুলিশ জানতে পেরেছিল লীলাবতী কোনো নির্দিষ্ট অফিসে চাকরি করত না। সে শহরের বড় বড় হোটেলের চাহিদাবতী যৌনকর্মী ছিল। পরে দেখা গিয়েছিল লীলাবতীর বাড়িটা পার্শ্ববর্তী নির্মীয়মান ফ্ল্যাটের সঙ্গে জুড়ে প্রমোটার একটা কমিউনিটি হল বানিয়েছিল।
তবে প্রমোটার অকৃতজ্ঞ ছিল না। সে ফ্ল্যাট বাড়িটার নাম দিয়েছিল লীলাবতী। আজও আছে সেই নামটা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো ভালো গল্প শুনতে থাকুন। আবারও হাজির হব এরকমই সুন্দর কোনো গল্পের সাথে।